সরকার একটা ভয়ের রাজত্ব কায়েম করেছে। এই ভয়টা কে ভাঙবে? কিন্তু এইবার ছাত্র তরুণরা একেবারে বুকে গুলি পেতে দিয়েই তারা এই ভয়কে ভেঙে ফেলল। কীভাবে এই যে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, নিজেদের বহিঃপ্রকাশ একটা স্বৈরাচারের পতন ঘটিয়েই শেষ করলো না, এখনও পর্যন্ত তারা পাহারাদারের ভূমিকা পালন করছে। বামপন্থী আমরা বলেছি স্বৈরাচারের উচ্ছেদ চাই, স্বৈরাচারের ব্যবস্থার উচ্ছেদ চাই। কিন্তু আমাদের শক্তি সমর্থর কারণে এই আন্দোলনকে অত লিড করার জায়গাটা আমরা যেতে পারি। আমরা কিন্তু বারবার বলছিলাম যে আন্দোলনকারী শক্তি, গণতান্ত্রিক শক্তি, ছাত্র সমাজ, তাদেরকে নিয়ে আলোচনা করেই করেন। কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করেই সরকার গঠন হলো না। ঠিক এই সুযোগে আমরা দেখলাম আমাদের ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘুরা আক্রমণের শিকার হলো। আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে হামলা করা হলো। আমাদের সামনে একটা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে যে এই মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার বিচার করতে হবে এবং নিহত আহতের সঠিক তালিকা প্রকাশ করতে হবে। আবেগকে সংযত রেখেই যথাযথভাবে ভূমিকা পালনের দিকে যেতে হবে। এই আবেগ খুব বেশি দিন চলতে থাকলে এর ফলাফল কী হবে আমরা জানি। সাহসের সাথে এই যে জানমালের যে নিরাপত্তাহীন অবস্থা তার পাশে দাঁড়াতে হবে। আর কমিউনিস্ট পার্টি গতভাবে এই সব কাজ নিয়ে একেবারেই গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে মানুষের কাছে যেতে হবে। এদেরকে দিয়ে তো সমস্যার সমাধান হবে এইটা নতুন করে ভাবার দরকার নেই। একমাত্রই বিকল্প সেটা হচ্ছে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, যারা অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম করবে, তাকে আরও শক্তিতে বলীয়ান করা এবং মানুষের আস্থাভাজন শক্তি হিসেবে গড়ে ওঠা। এই কাজটা যদি করতে পারি তাহলে আমরা আগামীতে একটা ভবিষ্যৎ জনগণকে দেখাতে পারবো এবং জনগণকে নিয়ে আসতে পারবো। সমাজের রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, যার জন্য আজকেও দেখেন তাদের হামলার শিকার হচ্ছে আমাদের দেশের জনগণ, আমাদের স্থাপনার শিকার হচ্ছে। আমরা যদি মানুষের কাছে যেতে পারি এবং তাদেরকে আমাদের সংগঠনে নিয়ে আসতে পারি এবং এই সংগঠিত শক্তি দিয়েই আমরা কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারায় বৈষম্যমুক্ত, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। একটা আওয়ামী ধারার রাজনীতি, বিএনপি ধারার রাজনীতি তাদের অপকর্মগুলো দেখেছে, তাতে আমার ধারণা তাদের রাজনীতির প্রতি একটা নেগেটিভ ধারণাও আছে। বৈষম্যটা কেন তৈরি হয়, এর সমাধান কি? যদি যুক্তি তর্ক দিয়ে, খালি শব্দ চয়ন দিয়ে নয়, যুক্তি তর্ক দিয়ে তার কাছে পৌঁছাইতে পারি তাহলেই বিকল্প পথের সন্ধান দিতে পারবো। সেইটা আমরা এখনও পারিনি। কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের কর্মীরা তাদের সাধ্যমতো রাস্তায় আছে। সারা দেশে আমরাও কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠে নেমে যাচ্ছি। আমরা ঢাকা শহরে আর বেশিক্ষণ অপেক্ষা করছি না। আমরা এখনও বাইরে যাব, জনগণের কাছে যাব এবং সাহস করে জনগণকে কাছে নিয়ে এসেই আমরা এই কাজটা করব। বৈষম্য বিরোধী একটা গণজাগরণ যাত্রা আমরা করব, যার মধ্য দিয়ে এই বৈষম্য কীভাবে মুক্ত করা যায় পুরো সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করব। প্রচলিত ব্যবস্থাকে যারা রক্ষা করে তারা কিন্তু হয় আওয়ামী বলায় নাহলে বিএনপি বলায়, এটাকেই রক্ষা করতে চায়। কিন্তু তৃতীয় এমন পক্ষ আসবে তারা পরিবর্তনের কথা বললেও তারা এই ব্যবস্থাকে বহাল রাখবে। এখনও পর্যন্ত আমরা বামপন্থীরা যে কথা বলি তাদের কথাটা কিন্তু এই মিডিয়া বা অন্য মাধ্যমে জনগণের কাছে সামনে আসছে না। এবং জনগণের কাছে আমাদের পৌঁছানো তো একটা কঠিন কাজ। কমিউনিস্টরা ক্ষমতায় গেলে, বামপন্থীরা ক্ষমতা গেলে এই সুযোগ তারা পাবে না। মনে রাখা দরকার যে একটা ঘটনা যেটা আমরা চোখের সামনে দেখছি তার পেছনে আরও অনেক ঘটনা থাকে। সুতরাং এই সব কিছু উন্মোচিত না হওয়া পর্যন্ত এবং সব কিছুর প্রকৃত তথ্য সামনে না আসা পর্যন্ত, না জানা পর্যন্ত প্রকৃতভাবে মূল্যায়ন করা সম্ভব না। সুতরাং এই বিবেচনায় আমি এখনও পর্যন্ত মনে করি এই যে ছাত্র জনতার গণবিক্ষোভ যে গণ অভ্যুত্থানে রূপান্তরিত হলো সে বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নের সময় এখনও আসেনি। তারপরও আমি খুব সহজভাবে জিনিসটাকে বলতে চাই যে প্রথমত এটা আমরা সবাই জানি যে দুঃশাসন, যে কর্তৃত্ববাদ, যে স্বৈরশাসন আমাদের ঘাড়ে দীর্ঘদিন চেপে বসেছিল। আমার বিবেচনায় তার মধ্যে একটা ছিল মানুষকে একেবারে মর্যাদাহীন করা, দম্ভ, মানুষকে তাকে মর্যাদা না দেওয়া। আমরা সরকারের দম্ভটাই একটা প্রধান ছিল। সুতরাং এটা কখনো মানুষ টলারেট করে নাই। কিন্তু মানুষ হয়তো অপেক্ষা করছিল যে কোনো একটা সময় সে তার যে বিক্ষোভ, সেই বিক্ষোভটাকে সে সামনে আনতে পারবে। এইবারের ছাত্র সমাজ, তারা মনে রাখতে হবে এই ছাত্র সমাজ কিন্তু হঠাৎ করে জেগে ওঠে নাই। তারা এর আগে কোটা সংস্কার আন্দোলন করেছিল, এর আগে নিরাপদ সড়কের আন্দোলন করেছিল,
এবং এদের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং সেগুলো নানাভাবে এটাকে কিন্তু দমন করা হয়েছিল। সুতরাং এরা এখন ম্যাচিওর্ড হয়ে উঠেছে। তারা যখন তাদের নিজস্ব দাবিতে আন্দোলন করলো, এবং আন্দোলনের এবারে প্যাটার্নটা দেখবেন, নামটা কিন্তু নিয়ে আসলো বৈষম্য বিরোধী আন্দোলন। এবং তরুণ সমাজের খালি কোটা পরিবর্তন বা সংস্কার এইটা না, চাকরি নেই। সরকারি তথ্য বলছে 40% তরুণ নাকি যে তারা কোনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকে। তারা যে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সেখানে তাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই। ক্ষমতাশীল দলীয় লোকজন যেভাবে বলে সেইভাবে করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গ্রাম থেকে ছেলে এসে তাকে আগে গেস্ট রুমে থাকতে হয় এবং যা বলবে তথাকথিত বড় ভাইরা সেটা ছাড়া কথা নেই, নারী হলেও তাই। তাহলে এই যে ক্ষোভগুলো ছিল, এই সামগ্রিক ক্ষোভের বহিঃপ্রকাশ তাদের ছিল, আর জনগণ এই টোটাল ক্ষোভের বহিঃপ্রকাশের সামনে নিয়ে দাঁড়িয়েছে। ধরুন আরেকটা জিনিস এইভাবে দেখা দরকার যে আমরা অতীত দিনে 1990-এর গণ আন্দোলন তো আমরা সংগঠিত করেছিলাম, 80-র দশক থেকে শুরু করে 9 বছরের গণ আন্দোলনের মধ্য দিয়ে। আমরা 69-এর গণ অভ্যুত্থানে খুব ছোট ছিলাম, তখন বুঝতাম না, কিন্তু পত্রিকা পড়েছি। এর বাইরেও বিভিন্ন সময় নানা ধরনের আন্দোলন আমরা করেছি। কিন্তু আমার বিবেচনায় ছাত্রদের একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত, কোনো কোনো জায়গায় ইউনিয়ন পর্যন্ত যেভাবে এবং জাগরণ তৈরি হয়েছে অতীতে কিন্তু এটা দেখা যায়নি। আমরা দেখেছি যে পরিবারের মা বাবা তার সন্তানকে নিয়ে এসে কিন্তু এই আন্দোলনে যুক্ত করেছে। আরেকটা লক্ষণীয় ব্যাপার, সরকার একটা ভয়ের রাজত্ব কায়েম করেছে। এই ভয়টা কে ভাঙবে? কিন্তু এইবার ছাত্র তরুণরা একেবারে বুকে গুলি পেতে দিয়েই তারা এই ভয়কে ভেঙে ফেলল, এবং ভয়কে ভেঙে ফেলল বলেই শাসকরা যেমন বুঝতে পারেনি, অনেকেই বুঝতে পারেনি, অল্প সময়ের মধ্য দিয়ে গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপান্তরিত হয়ে গেল। সুতরাং এইটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, নিশ্চয়ই সেগুলো নিতে হবে। আমি এখানে একটা বিশেষ দিক বলতে চাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যে আমাদের তরুণ সমাজ তারা এত বড় নিষ্পেষণের মধ্যে কি কারণে গুলির সামনে বুক পেতে দিল, কিভাবে তাদের একটা বিরাট নেটওয়ার্ক গড়ে তুলল, কিভাবে এই যে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ, নিজেদের বহিঃপ্রকাশে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েই শেষ করলো না, এখনও পর্যন্ত তারা পাহারাদারের ভূমিকা পালন করছে। বোধহয় সেটা আমাদেরকে খুব আর একটু গভীরভাবে বিবেচনা করতে হবে এবং তার থেকে শিক্ষা আমাদেরকে নিতে হবে। যদি বাংলাদেশকে আমরা অগ্রসর করতে চাই তাহলে তো এদেরকে নিয়েই করতে হবে, এদেরকে বাদ দিয়ে করা যাবে না। তাদের সংখ্যা এখন অনেক বেশি, সুতরাং সেইটা আমাদের একটা ভিন্ন পাঠ গবেষণা করেই আমরা এদেরকে নিয়ে আগামী দিনে আগাতে হবে বলে আমি মনে করি। এই হলো ফার্স্ট পার্টে আমার বক্তব্য। দ্বিতীয় পার্টে এটা মনে রাখতে হবে যে এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলনে যদি পলিটিক্যাল পার্টিগুলোর একটা ডিরেকশান থাকতো তাহলে এটা একটা জায়গায় কালমিনেট করতো, কিন্তু এখনও পর্যন্ত দৃশ্যত দেখা যায় ওই ধরনের কোনো পলিটিক্যাল পার্টির ডিরেকশান ছিল না। কিন্তু ডিফ্যাক্টও এটা দেখা যায় বাংলাদেশে অনেকদিন ধরে এই স্বৈরাচারের বিরুদ্ধে একটা আন্দোলন চলছে, সেখানে অনেকগুলো শক্তি সমর্থবান দল আছে, তারা চাইছে যে কোনোভাবে এই স্বৈরাচারের পতন করে। মনে করা দরকার বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিও তো ভূ রাজনৈতিক নানা কারণ আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চায়, তারাও কিন্তু এইখানে কোনো সুবিধা করতে পারছিল না, তাদেরও নানা জায়গা থাকতে পারে। সুতরাং আন্দোলনের একটা পর্যায়ে এসে তাদের হয়তোবা নানা সময় নানা ভূমিকা ছিল। হ্যাঁ, আমরা বামপন্থীরা চেষ্টা করেছি, কিন্তু মনে রাখা দরকার বামপন্থী আমরা বলেছি স্বৈরাচারের উচ্ছেদ চাই, স্বৈরাচারের ব্যবস্থার উচ্ছেদ চাই, কিন্তু আমাদের শক্তি সমর্থর কারণে এই আন্দোলনকে অত লিড করার জায়গাটা আমরা যেতে পারিনি। সুতরাং আন্দোলনের নানা শক্তি নানা সময় ঢুকে গেছে, তারা দায়িত্ব পালন করেছে। আমরা কমিউনিস্ট পার্টি কিন্তু বিভিন্ন সময় বলেছিলাম যদি সরকার সে জোর করে ক্ষমতা রক্ষা করতে চায় তাহলে নানা ধরনের শক্তি আসবে, নানা ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা সেটা দেখছি। ঘটনার পরপরই সেনাপ্রধান যখন সবাইকে ডাকলো সেখানে আমাদের সাথে তো তিনি কথা বললেন না, সেখানে নিষিদ্ধ ঘোষিত যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত দলের নামটাই বললেন। বঙ্গভবনে যারা গেল দেখলাম সেখানেও তারা কথা বললেন। এমনকি সর্বশেষ সরকার গঠনের সময়ও আমরা কিন্তু বারবার বলছিলাম যে আন্দোলনকারী শক্তি, গণতান্ত্রিক শক্তি, ছাত্র সমাজ তাদেরকে নিয়ে আলোচনা করেই করেন, কিন্তু আমাদের সাথে কোনো আলোচনা করেই সরকার গঠন হলো না। এইরকম একটা পর্যায়ে আমরা আছি। তৃতীয়ত, এটার পরও আমরা বলতে চাই আমাদের সাথে কথা না বলে সরকার গঠিত হলেও আমরা আশা করব যেহেতু এটার অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই যে গণবিক্ষোভের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো সেটাকে আফোল্ড করে তারা
অন্তর্বর্তীকালীন দায় দায়িত্ব তার পালন করবে। এটাই হওয়া দরকার বলে আমরা মনে করি। চতুর্থত, সরকার গঠন হওয়ার আগেই আমরা দেখলাম, যেহেতু সরকার ছিল না, আমাদের পুলিশ বাহিনী নানা ধরনের ঘটনার মধ্য দিয়েই তাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ নানাভাবে বহিঃপ্রকাশিত হলো। আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছিল। ঠিক এই সুযোগে আমরা দেখলাম আমাদের ধর্মীয় সংখ্যালঘু এবং জাতিগত সংখ্যালঘুরা আক্রমণের শিকার হলো। আমরা দেখলাম যে রাজনীতি হয়তো পছন্দ করে নাই তাদেরকে আক্রমণ করা হলো। সেটা করেই কিন্তু শেষ করা হলো না, আমাদের মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে হামলা করা হলো। আমরা কিন্তু এই জন্য বলেছিলাম যে এইরকম একটা পরিস্থিতি গণঅভ্যুত্থানের পরে, হ্যাঁ অনেক সময় এনার্কি হতে পারে, কিন্তু এনার্কিতে একটা চরম মাত্রায় গেল। এইখানে কত লোক মারা গেছে এখন আমরা জানি না। আগে যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, এরপরও আমরা দেখলাম এই ধরনের ঘটনা ঘটলো। আমরা সেই সময় অ্যাকচুয়ালি বামপন্থীরা প্রধানত সুযোগ নেই যে দ্রুত একটা সরকার গঠন হওয়া দরকার বলে আমরা মনে করি, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা কন্ট্রোলে আসে। তখন আমরা বলি যে এই ধরনের দলগুলোর সাথে কথা বলে সরকার গঠন করো। তা আমরা যাই হোক, যে সরকার গঠন হলো, আমি আগেই বলেছি তাদের প্রতি আমাদের প্রত্যাশা যে অন্ততপক্ষে এই চেতনা ধারণা করে তারা আগে যায়। ঠিক যে মুহূর্তে আমি আপনার সাথে কথা বলছি, আজকে 11ই অগাস্ট এবং প্রত্যুষে সকালবেলায় আমরা কথা বলছি, সেই সময়ে আমরা আমাদের দিক থেকে বলতে চাই, আমাদের সামনে একটা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে যে এই মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা। আমরা সরকারকে বলেছিলাম তাদের শপথের পরপরই 24 ঘন্টার মধ্যে মানুষ দেখতে চায় যে সে তার জানমালের নিরাপত্তা পেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা হয়নি। সুতরাং এই কাজটা আগে খুব জরুরি দরকার বলে আমরা মনে করি। আমরা পরবর্তীতে জরুরি কাজ মনে করি এইটা, যারা শহীদের মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনে তাদের পরিবারকে নিশ্চয়তা দিতে হবে এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার বিচার করতে হবে এবং নিহত আহতের সঠিক তালিকা প্রকাশ করতে হবে। এটাই। আর এটা মনে রাখা দরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হ্যান্ডওভার করতে হবে। তা আমরা জানি অনেক দিন ধরে আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে গেছে। সুতরাং এই নির্বাচনী ব্যবস্থাকে গড়ে তোলার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা শুরু করতে হবে এবং সেটা গণতান্ত্রিক শক্তির সাথে আলোচনা করেই যাতে আগামীতে দ্রুততার সাথে একটা নির্বাচনে অগ্রসর হতে পারি, সেই কাজটা করতে হবে। এর বাইরে আরও কতগুলো কাজ আছে। যেমন ধরুন, আমরা দেখলাম যে এইবারের এই আন্দোলনের মধ্যে তো কোনো দল বিজয়ী হয় নাই, কিন্তু একদম ঘটনার পরপর অনেক দলীয় সরকার বিভিন্ন জায়গায়, রাষ্ট্রীয় এবং অনেক জায়গায় তারা তাদের এক ধরনের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাইছি অবিলম্বে এগুলো বাতিল করেন। যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে এবং নিরপেক্ষ ব্যক্তি, যোগ্যতা সম্পন্ন তাদেরকে এই জায়গাগুলো নিয়োগ দেন। না হলে আজকে এই সরকার আরও বেশি প্রশ্নবোধকের জায়গায় এটা থাকবে বলে আমরা মনে করি। এই কাজগুলো, আরেকটা বড় কাজ আছে, এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান অনেকগুলো আছে, এগুলো কিন্তু একেবারে ভেঙে গেছে। হ্যাঁ, এরা এই সাংবিধানিক পুনরুদ্ধার করে সব কাজ চালু করবে, এটা তো অনেক দিন লাগবে এবং সেটা আমরা বলছি না, কিন্তু ট্রেনটা সেট করতে হবে। ট্রেনটা সেট করেই আমাদের নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দেওয়ার কাজটা কিন্তু তাদেরকে করতে হবে। তো এই সমস্ত কাজ আর ওই যে ইতিহাস ঐতিহ্যের উপরে যে আক্রমণ হয়েছে, পুনর্নির্মাণের ঘোষণাও তাদেরকে দিতে হবে। তাহলে তারা তাদের অন্তর্বর্তীকালীন দায় দায়িত্ব পালন করছে বলেই মানুষের কাছে দৃশ্যমান হবে, মানুষের সহযোগিতা চাই। একটা কোশ্চেন অনেকে আমাদের কাছে বলতে চায় যে এইখানে সরকারের তো নানা ধরনের ব্যক্তিবর্গ এখানে আছে। আমরা পরিষ্কার করে বলি যে আমরা এখনও পর্যন্ত সেই দিকে খুব একটা তাকাতে চাই না। এই জন্য, কারণ সরকার আমাদেরকে নিয়ে গঠিত হয় নাই। কারণ আমরা জানি অনেক দিন অনেক মানুষকে চিনি, না চেনার কোনো কারণ নেই। কিন্তু আমরা এই মুহূর্তে ওই কোশ্চেনটাকে প্রধান না করে আমরা চাই তারা দল নিরপেক্ষ আচরণ করে, কারোর প্রতি প্রতিহিংসাপরণ না হয়ে, একটু আগে যে কথাগুলো বললাম সেই ধারায় বাংলাদেশকে অগ্রসর করে নিয়ে যাওয়ার কাজ একটা লিমিটেড টাইম পর্যন্ত তারা করে। আর এই কাজ করার জন্য আমরা বহুদিন ধরে বলে আসছি সরকারকেও সব কাজ স্বচ্ছতার সাথে করতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, আর সব কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আমাদের তরুণ প্রজন্ম দেখলাম তাদেরও কাউকে কাউকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে, তাহারা এখনও পাহারাদারের ভূমিকা পালন করছে। কিন্তু আমি মনে করি যে এই আবেগকে সংযত রেখেই যথাযথভাবে ভূমিকা পালনের দিকে যেতে হবে। এই আবেগ খুব বেশি দিন চলতে থাকলে এর ফলাফল কী হবে আমরা জানি না, কারণ এই দিকে দেখতে হবে। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাম জোট দীর্ঘদিন ধরে লড়াই করছে।
আমরা বলে আসছি যে আমাদের এখন প্রধান কাজ দুঃশাসন অবসান করা, এবং অবসান করে যদি মানুষের মুক্তি আনতে হয় তাহলে ব্যবস্থার বদল করতে হবে। তাহলে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, মানুষের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, যার জন্য যে স্বৈরাচার উচ্ছেদ হয়ে গেল, আমাদের মানুষের কাছে এখনই চলে যেতে হবে এবং স্বৈরাচার উচ্ছেদ তার যে দম্ভক্তি কী কী কারণ হয়েছে এটাকে মানুষের কাছে যেতে হবে, যে এই কথা বলতে হবে, সাহসের সাথে এই যে জানমালের যে নিরাপত্তাহীন অবস্থা তার পাশে দাঁড়াতে হবে। আমরা আমাদের পার্টির, কমিউনিস্ট পার্টি, বাম জোটের সব নেতাকর্মীকে আহ্বান জানাই, 1 নম্বর কাজ মানুষের পাশে যেয়ে দাঁড়ান। 2 নম্বর কাজ মানুষকে সাহসের সাথে কথা বলুন। এই যে স্বৈরাচার, যে মনে করেছিল 2041 সাল পর্যন্ত তার ক্ষমতা নিরাপদ, যার জন্যে উন্নয়ন আগে গণতন্ত্র প্রয়োজন নেই, এলাকায় এলাকায় ভয়ের রাজত্ব কায়েম করা, মানুষকে নানাভাবে করায়ত্ত করা, দলবাজি করা, এটা করেছে, কিন্তু শেষ রক্ষা হলো না। এর থেকে অভিজ্ঞতা নিয়ে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একই সাথে একটা প্রধান রাজনৈতিক স্লোগান যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে দ্রুততার সাথে নির্বাচন দাও, এই কাজটা করতে হবে। আর স্থানীয় মানুষের যে দাবি দেওয়া আছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে দাবি দেওয়া আছে, সেইটাকেও সামনে নিয়ে আগাইতে হবে। আমি বিভিন্ন গণসংগঠন নেতাদের প্রতি আহ্বান জানাই, তারা তাদের প্রধান দাবিকে সামনে নিয়ে আসুক এবং তাদের গণসংগঠনগুলোর সমন্বিত কাজ তারা সামনে নিয়ে যাক। আর কমিউনিস্ট পার্টি গতভাবে এই সব কাজ নিয়ে একেবারেই গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে মানুষের কাছে যেতে হবে, যে সভা সমাবেশ করে এই কথা বলতে হবে। এই সব কথা বলার মধ্য দিয়ে মানুষের একটা আস্থাভাজন শক্তি হয়ে উঠতে হবে। এই কাজটা যদি এখন আমরা করতে পারি, তাহলে মানুষ তো এই দীর্ঘ অর্ধ শতাব্দী ধরে বাংলাদেশের বিভিন্ন শাসকদের রাষ্ট্র ক্ষমতায় দেখেছে, এমনকি 111 সরকারকেও রাষ্ট্র ক্ষমতায় দেখেছে দলীয় সরকারের বাইরে। তা আপনি এদেরকে দিয়ে তো সমস্যার সমাধান হবে এইটা নতুন করে ভাবার দরকার নেই। একমাত্রই বিকল্প সেটা হচ্ছে নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, যারা অসাম্প্রদায়িক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম করবে, তাকে আরও শক্তিতে বলীয়ান করা এবং মানুষের আস্থাভাজন শক্তি হিসেবে গড়ে ওঠা। এই কাজটা যদি করতে পারি, তাহলে আমরা আগামীতে একটা ভবিষ্যৎ জনগণকে দেখাতে পারবো এবং জনগণকে নিয়ে আসতে পারবো। সেটাই একটা প্রধান কর্তব্য বলে আমরা মনে করি। আমি আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, আমি আমাদের কর্মী সমর্থক তাদেরকে এবং সচেতন দেশবাসীকে, কমিউনিস্ট পার্টি কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছে যে বাংলাদেশ এবং মানুষকে যদি নিরাপদে রাখতে হয় তাহলে 4টা শত্রুকে মোকাবেলা করতে হবে, এবং 4 শত্রু কিন্তু আজকে একাকার হয়ে গেছে। আপনি যদি কোনো সময় মনে করে থাকেন একটা শত্রুকে আজকে মোকাবেলা করব, কালকে আর একটাকে করবো, তাহলে পারবো না। এই 4 শত্রু হলো, একটা হচ্ছে গণতন্ত্রহীনতা, তাকে আমরা সাময়িক পরাস্ত করলাম। দ্বিতীয় আরেকটা শত্রু মনে করতে হবে লুটপাটতন্ত্র। বাংলাদেশ ভয়াবহ লুটপাটের শিকার, একথা সবাই জানে, যে যারা আয় করছে তাদের পকেটে টাকা থাকে না, এটা লুটপাট হয়ে যায়। লুটপাটের রাজত্ব এমন হয়েছে, বিদেশে টাকা পাচার আর দেশের টাকা ব্যাংকগুলো খাবলা করে দিয়ে কিছু মানুষের মুষ্টিমারের পকেটে। সুতরাং লুটপাটতন্ত্র একটা শত্রু। একটা শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। মনে রাখা দরকার, সমাজের রন্ধ্রে রন্ধ্রে সাম্প্রদায়িকতা ঢুকে গেছে, যার জন্য আজকেও দেখেন তাদের হামলার শিকার হচ্ছে আমাদের দেশের জনগণ, আমাদের স্থাপনার শিকার হচ্ছে। আর একটা শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি। সুতরাং এখনই সময় মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে এবং আর একটা জাগরণ তৈরি করতে হবে এই 4 শত্রুর বিরুদ্ধে। এর মধ্য দিয়েই আমরা যদি মানুষের কাছে যেতে পারি এবং তাদেরকে আমাদের সংগঠনে নিয়ে আসতে পারি, এবং এই সংগঠিত শক্তি দিয়েই আমরা কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারায় বৈষম্যমুক্ত, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব। যে আমরা এই যে পরিবর্তনের কথা বললেন, ব্যবস্থা বদলের কথা বললেন, তার মানে কি চাই কংক্রিটলি আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি, আমি এটা মনে করি নানা কারণেই। সেটা আজকে আমি নাইবা বললাম, বরঞ্চ এটা আমরা একটু রিভিজিট করতে চাই। দেখুন, আজকে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখলাম যে তরুণ প্রজন্মরা তারা কিছু গ্রাফিতি আঁকছে, সেখানেও বৈষম্য বিরোধী কথা বলছে। তো এখন মনে রাখবেন, তারা তো রাজনীতির ছাত্র না, বরঞ্চ যে রাজনীতি তারা চোখের সামনে একটা আওয়ামী ধারার রাজনীতি, বিএনপি ধারার রাজনীতি, তাদের অপকর্মগুলো দেখেছে, তাতে আমার ধারণা তাদের রাজনীতির প্রতি একটা নেগেটিভ ধারণাও আছে। তাহলে সেই জায়গায়
আমরা বৈষম্যটা কেন তৈরি হয়, এর সমাধান কি? যদি যুক্তি তর্ক দিয়ে, খালি শব্দচয়ন দিয়ে নয়, যুক্তি তর্ক দিয়ে তার কাছে পৌঁছাইতে পারি, তাহলেই বিকল্প পথের সন্ধান দিতে পারবো। সেইটা আমরা এখনও পারিনি। যেমন মনে হচ্ছিল, ধরুন একটা খুবই আমার বিবেচনায় কঠিন কথা, কিন্তু এটা বলতে হবে, অনেকবার বলার চেষ্টা করেছি। আপনি একটা লুটপাটের ধারা, বৈষম্যের ধারার অর্থনৈতিক ব্যবস্থা বজায় রেখে কিন্তু আপনি বৈষম্যমুক্ত সমাজ করতে পারবেন না। কিন্তু ওই একেবারে কিশোর তরুণের কাছে এই শব্দটা কিন্তু খুব কঠিন শব্দ। তাহলে আমাদেরকে এরকম একটা শব্দ খুঁজে বের করতে হবে। এই কথা দিয়ে কিন্তু তাকে বোঝাইতে পারবো না। আমি হয়তো এক বাক্যে বলে আমি বলতে পারি যে না, একটা কারেক্ট শব্দ বললাম, কিন্তু তাকে যাতে এটা সুনির্দিষ্টভাবে বোঝানো যায়, আমাদের দলের তরুণ কর্মী সমর্থক তাদের সাথে মাস কন্ট্যাক্ট করে, অন টু অন কন্ট্যাক্ট করে তাকে বলতে হবে যে তুমি বৈষম্য মুক্তর নামে যে পরিবর্তন চাও, তোমার নিজের অধিকার, আমাকে যদি বলেন সেটা কি মুক্ত মানুষের মুক্ত সমাজ, সেইটা কায়েম করা কেন সম্ভব? যুক্তি তর্ক এইগুলো দিয়ে। এবং তারা এখন আধুনিক তরুণী, মনে রাখতে হবে। সুতরাং এই যুক্তিতর্ক পুরনো ধাঁচের না, বাস্তবতা দিয়েই যদি আমরা বোঝাতে পারি, তাহলে কেবলমাত্র আমরা তাদেরকে এই ধারায় আনতে পারবো। সবাই এক ধারায় এনে সবাই দলের সদস্য হয়ে কাজ করবে, সেটা আমি মনে করি না, এটা প্রয়োজনও নেই। কিন্তু কতকগুলো দৃষ্টিভঙ্গিগতভাবে যদি এক জায়গায় থাকা যায়, তাহলে আমরা যে সংগ্রাম করব, দেখা যাবে এই পরিবর্তনের সংগ্রাম, ব্যবস্থা বদলের সংগ্রামে আমরা একাত্ম হয়ে কাজ করতে পারছি। সেইটাও হবে আমাদের এক ধাপ অগ্রগতি। এটা ঠিকই যে আমাদের যত কর্মী সমর্থকরা আছে, আমাদের একেবারে রুট পর্যায় পর্যন্ত সবাই হয়তো সব জায়গায় এখন অংশ নেয়নি। তা এইটা আমাদেরকে আরও তথ্য অনুসন্ধান করতে হবে। কিন্তু একটা প্রাথমিকভাবে দেখি যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, সরকার তখন ইন্টারনেট বন্ধ করে দিল, এগুলো দিল, আমরা এই ধরনের মেকানিজম আমাদের কাছে ছিল না যে কমিউনিকেশনটা করবো। সুতরাং কমিউনিকেশন গ্যাপ একটা ছিল বলে এটা আমাদের একটা সমালোচনা আছে। এইটা একটা। আরেকটা ছিল আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে বললাম ভয়ের রাজত্ব যেটা ছিল, ওইটাকে ভয়ের রাজ্যের উপেক্ষা করে তরুণরা যেমন বেড়ে আসলো, আমি জানি না, একটু দেখতে হবে যে কোথাও আমাদের এটা একটু পিছুটান ছিল কিনা, সেটা আমাদের খুঁজে দেখতে হবে। কিন্তু আমি প্রথমটাকে গুরুত্ব দিই যে আমাদের হয়তো যোগাযোগহীনতাই একটা বড় কাজ করেছে বলে এটা মনে হয়। সেটা আমাদের একটা আত্মসমালোচনা, অনুসন্ধানের ব্যাপার বলে আমরা মনে করি। ঘটনার পর আমরা কিন্তু এইটা আমি জেলা পর্যায় থেকেও জানি যে কমিউনিস্ট পার্টি এবং বাম জোটের কর্মীরা তাদের সাধ্যমতো রাস্তায় আছে। এমনকি যখন কথা বলছি আজকে 11ই অগাস্ট, আমি গতকালের কথা বলি 10ই অগাস্ট, রংপুরে একটা অঞ্চলে আমাদের বামপন্থী কর্মীরা একটা অঞ্চলে যেখানে ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণ হচ্ছিল, সেখানে যাওয়ার পরে আমাদেরই নেতাকর্মীদের উপরে, এইখানে যতটুকু আমরা স্থানীয় তথ্য পেলাম, জামাত বিএনপি যারা দখলদার, তারা কিন্তু আঘাত হেনেছে। কয়েক জায়গায় এই আঘাতকে উপেক্ষা করে আমাদের কর্মীরা আছে মানুষের কাছে। সুতরাং নাই এটা না, কিন্তু এটাই সত্য যে ধরুন যে পরিমাণ বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, অত মানুষের কাছে পৌঁছানোর মতো হয়তো শক্তিবল আমাদের নাই। এটাই একটা বড় সংকট বলে মনে করি। কিন্তু এক্ষেত্রে আমাদের কর্মীদের সাহসের কোনো ঘাটতি নাই, বরঞ্চ আমরা অনেক বেশি দৃঢ়তার সাথে এই কাজ করছি। আমি প্রসঙ্গক্রমে বলি, খেয়াল করবেন, আমরা কিন্তু এই কয়েকদিন ধরে এখনকার প্রধান এজেন্ডা কি, এটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সহ সবাইকে বলছি, আগে এইসব মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া। যে অতীত দিনে দেখা গেছে যে কমিউনিস্ট পার্টি অন্যরা, একজন লোক অন্যরা যেভাবে ভূমিকা পালন করে, এইবারের আমি আন্দোলনের প্রেক্ষিতে বলছি, একটু মনে রাখবেন ওই অন্য সময়ের আন্দোলন এইবারের আন্দোলন কিন্তু একটু পার্থক্য আছে। একটা পলিটিক্যাল ফোর্স এই আন্দোলন কোনো না কোনোভাবে লিড করতে, এবার কিন্তু সেটা হয়নি। সুতরাং ধরুন, এখন এগুলো বলতে আমার দ্বিধা নেই, আমরা যখন এই আন্দোলন চলছে, এত বড় হত্যাকাণ্ড, এত বড় ঘটনা, ন্যাচারাল যদি বলেন যে আমরা আমাদের বাম জোট কমিউনিস্ট পার্টি তার দিক থেকে মানুষকে মাঠে নামানোর জন্য যেটা আমাদের প্রচলিত তার একটা হরতাল, এগুলো করাটাই জরুরি। আমরা সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম এবং আমি মনে করি খুবই কারেক্টলি নিলাম যে এই কলটা আমরা না, ছাত্রদের দিক থেকে আসুক। আমাদের যতটুকু সমর্থন ছিল সেই কাজ করলাম। তারা তখন কি বাংলা ব্লকেড বা তাদের ভাষায় যে নাম বললো, এটাই। কারণ আমরা চেয়েছি যে এই ধরনের একটা স্বৈরাচারকে উৎখাত করার জন্যে যে ছাত্ররা মাঠে আছে, জনগণ তার কথা শুনেই সে রাজপথে নামছে, তখন এইখানে ওই কাজটাই হবে যথাযথ। আমরা সাহস নিয়ে তখন থেকে কিন্তু এই কাজগুলো করে গেছি। এইবারে যেহেতু আন্দোলনের প্যাটার্নটা ভিন্ন ছিল, তা মানুষ যেভাবে অতীত দিনে রাজনৈতিক দলগুলোর এ ধরনের ভূমিকা দেখা অভ্যস্ত, সুতরাং সেইটাই বোধ হয় যে সেই জায়গাটা ফিট করে নাই, সেইটা যথাযথভাবে
মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, এবং সেটাই খুবই স্বাভাবিক ছিল বলেই আমি মনে করি। প্রথমত ছাত্রদের মধ্যে তো নানা ফ্র্যাকশন আছে, নানা মত, সবটাই এক এটা আমি মনে করি না, সেটা অন্য আলোচনা। কিন্তু এটা কারেক্ট, এই যে আমাদের সামনে সংকট এবং সম্ভাবনা দুটাই আছে। ধরেন বিরাজনীতিকরণের সংকট হতে পারে, অপশক্তির সংকট হতে পারে, অন্যান্য আধিপত্যবাদীর সংকট হতে পারে, তাই না? সুতরাং সেটা আছে। কিন্তু আবার অপরচুনিটি মানে ওইটা জনগণের কাছে যে তাদেরকে জাগ্রত করার সুযোগ আছে। এই জন্য আমি এক্ষেত্রে দুইটা চ্যালেঞ্জ দেখি। একটা চ্যালেঞ্জ হচ্ছে বললাম যে ওই যে বললাম প্রচলিত ধারা রাজনীতির প্রতি তার যে নেগেটিভ, সেইখান থেকে কমিউনিস্ট পার্টি যে একটা পজিটিভ রাজনীতি করে, এটা প্রথমে বোঝাইতে গেলেই হয়তো ধাক্কা খেতে পারি আমরা, এই একটা। সুতরাং এই ধাক্কাটাকে সহ্য করে তাদের মনস্তত্ত্ব বুঝে আমাদের বক্তব্য যদি তুলে ধরতে পারি, তাহলেই কিন্তু আমি কার্যকরী ভূমিকা পালন করতে পারব। না হলে এই বিকল্প শক্তির জায়গা অন্যরা দখল করবে। আমরা কালপরশু পারবো তা মনে করছি না। সুতরাং যার জন্য আমি আগেই বলেছি যে আমাদের সারা দেশে, আমরাও কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠে নেমে যাচ্ছি। আমরা ঢাকা শহরে আর বেশিক্ষণ অপেক্ষা করছি না, আমরা এখনও বাইরে যাব, জনগণের কাছে যাব, এবং সাহস করে জনগণকে কাছে নিয়ে এসেই আমরা এই কাজটা করব। ধরেন আজকে বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা বলছি যে সে বৈষম্য বিরোধী একটা গণজাগরণ যাত্রা আমরা করব, যার মধ্য দিয়ে এই বৈষম্য কীভাবে মুক্ত করা যায় পুরো সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করব, যাতে করে যদি গণতান্ত্রিকভাবে এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন হয়, আমরা সেইখানেও পার্টিসিপেট করে যাতে মানুষের সমর্থন পেতে পারি, সেই প্রচেষ্টা গ্রহণ করব। সেইটা হয়তো অল্প দিনে সবটা একসাথে সম্ভব হবে না, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমাদেরকে খুবই যুক্তিসঙ্গতভাবে এবং বিজ্ঞতার সাথে এবং স্থানীয় স্থানকাল পাত্র বিবেচনা করেই এটা এগোতে হবে বলে আমরা মনে করি। আমিও ব্যক্তিগতভাবে মনে করি, আশা করি যে আমরা আমাদের এই যে জায়গার যে কথা বললাম যাওয়ার, সেক্ষেত্রে আমরা যাওয়ার প্রচেষ্টা করি। আমি এক্ষেত্রে অন্য একটা কথা বলে রাখতে চাই, এটা মনে রাখা দরকার। আমি নেগেটিভ কথাগুলো আজকে বলছি না, কিন্তু মনে রাখবেন অতীত দিনে আমরা আমাদের এই যে দুঃশাসন অবসান এত সব কথা বললে দেখবেন আলোচনায় চলে আসতো দ্বিদলীয় ধারা। প্রচলিত ব্যবস্থাকে যারা রক্ষা করে তারা কিন্তু হয় আওয়ামী বলায় নাহলে বিএনপি বলায়, এটাকেই রক্ষা করতে চায়। তাহলে সুতরাং তারা কিন্তু একটা অন্যতম শত্রু মনে রাখতে হবে, শত্রুপক্ষ। এখনও তারা বহমান। তারা এখন চাইবে যে ঠিক আছে, ওই যে আপনি যেটা বললেন মানুষ পছন্দ করেন ওই পক্ষ না গেল, কিন্তু তৃতীয় এমন পক্ষ আসবে তারা পরিবর্তনের কথা বললেও তারা এই ব্যবস্থাকে বহাল রাখবে। তাহলে সুতরাং এই পক্ষ মনে রাখবেন। এখন আমি দেখতে পাচ্ছি টেলিভিশন পত্রপত্রিকা তার আলোচনায় আবার সেই ন্যারেটিভ, ক্ষমতাচ্যুত যারা হয়েছে তাদের ন্যারেটিভটা সামনে আনছে, ক্ষমতার বাইরে বিএনপি শুধু না, যারা ৭১-এর ঘাতক শক্তি তাদেরটা সামনে আনছে। এখনও পর্যন্ত আমরা বামপন্থীর যে কথা বলি তাদের কথাটা কিন্তু এই মিডিয়া বা অন্য মাধ্যমে জনগণের কাছে সামনে আসছে না। জনগণের কাছে আমাদের পৌঁছানো তো একটা কঠিন কাজ। এবং আমি বলি এই শাসকরা, শাসক মানে খালি এই দুই দল না, শাসন ব্যবস্থাটা যারা রক্ষা করে তারা কিন্তু এখন এই ব্যবস্থা রক্ষার জন্য নানা ধরনের বুদ্ধি করবে। কারণ না করলে ধরেন এই যে টাকা পয়সা যারা মালিক হয়েছে, লুটপাট করেছে, তারা বোঝে ঠিক আছে আওয়ামী লীগ থাকলো না, মেবি বিএনপি থাকলো না, কিন্তু এমন একটা ব্যবস্থা যদি হয় সে বল তো বিয়েতে থাকতে পারলো, তাহলে সে সেই দিকে যাবে। তারা তো ভালো করেই জানে, অন্য কেউ না বোঝে বুঝুক, যে কমিউনিস্টরা ক্ষমতায় গেলে, বামপন্থীরা ক্ষমতা গেলে এই সুযোগ তারা পাবে না। সুতরাং তারা এখন হয়তো আমাদের শক্তির কারণে কিছু বলছে না, সুতরাং ওরা হচ্ছে একটা বড় শত্রুপক্ষ হিসেবে ভূমিকা পালন করবে। যার জন্যে আমি আগেও বলেছি, আমরা যে কাজগুলোর কথা বলি এইটাকে সফলতাতে নিতে গেলে আর একটা গণজাগরণ তৈরি করতে হবে। আমরা সেই প্রচেষ্টা নির্দ্বিধায় নির্ভীক চিত্রে সেই কাজটা করার দিকে এগিয়ে যাব।